আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ মিস, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কি শীত এনজয় করতেছো নাকি? শীত পছন্দ করো না করো না? কোনটা? ম্যাম শীত পছন্দ করি, আবার মানে একটু বেশি শীত করতেছে এখন। যে হ্যাঁ, শীত এটাই ভালো। পছন্দ করো কিন্তু বেশি শীত না, ঠিক আছে? এটাই এখন ওয়েদারও তোমাদের মোডের উপর চেঞ্জ হওয়া উচিত, তাই না? যে গরমও থাকবে না আবার শীত হবে কিন্তু বেশি শীত না। আচ্ছা, হ্যাঁ বেশি শীত হলে প্রবলেম লাগে না, মজাই লাগে। হ্যাঁ, এখন আর এবার তো তোমরা বাসায় আছো, তো সেক্ষেত্রে তো মানে বের হওয়ার যেহেতু অপশন নাই, বাসায় আছো, কাজেই হচ্ছে শীতটা তত ঝামেলা হবে না। কিন্তু যারা আসলে গরিব তাদের জন্য আসলে শীতটা অনেক তোমার কি বলবো কষ্টদায়ক একটা বিষয়। আচ্ছা, তো যেটা শীতের কথা বলার কারণ হচ্ছে আমাদের একটা শীতকালীন বন্ধ পড়বে, ঠিক আছে? সবাই মনে হয় জানো তোমাদের যে ক্যালেন্ডারটা আছে, মানে ছুটির ক্যালেন্ডারটা কিন্তু তোমাদের সিলেবাসের পেছনে যে দেওয়া আছে আগেরটাই দেখবা সেইটাই ফলো হবে আর কি। তো একটা ছুটি তোমরা শীতকালীন হয়তো পাবা 14 তারিখের পর থেকে। তো এর পরে কিন্তু আবার তোমাদের একটা পরীক্ষা হবে, ঠিক আছে? তো এই জন্যই বললাম যে সবাই বাসায় একটু প্রিপারেশন নিও, কারণ এরপরে পরীক্ষাটা হয়তো বা এমসিকিউ। তোমাদের তো মানে একটা সেকেন্ড ইয়ারের কিছু টেস্ট পরীক্ষা তো হতে হবে। আমরা তো টেস্ট নিব না প্রি টেস্ট নিব সেটা এখনো মানে নির্ধারিত না, কিন্তু পরীক্ষা একটা হবে, ঠিক আছে? কারণ তোমরা তো মাত্র ইয়ার ফাইনালটা দিলা, এখনো তো ম্যাম পরীক্ষাটা। 100 মার্কসের। হ্যাঁ, সেটা এখনো, সেটাই তো বললাম যে সেটা একটা মিটিং হয়ে আমাদের সিদ্ধান্ত হবে যে আমরা কিভাবে পরীক্ষাটা নিব। আমরা কি 100 মার্কের নিব, সেটা সাবজেক্টিভটা নিলে কিভাবে নিব, বা এমসিকিউ তো আমরা নিয়েছি এর আগেরটা। তো সেটা অনুযায়ী তো প্রিপারেশন নিবা। তো যখন তোমার থাকবে প্রিপারেশনটা, তখন এই যে আমাদের কিন্তু পুরো বইয়ের উপরই পরীক্ষাটা হবে, ঠিক আছে? এরপরে কিন্তু আর কোনো সিলেবাস থাকবে না, কারণ আমাদের পুরো বইয়ের উপরে পরীক্ষা দিয়ে অভ্যস্ত হতে হবে যে বোর্ডে যে আমরা কিভাবে আসলে মনে রাখতে পারি। সবসময় তো আমার ছোট ছোট সেকেন্ড করে ইয়ার পরীক্ষা দেয়। সিলেবাস অনুযায়ী হবে না, হুম, পুরা বই হবে। হ্যাঁ, যেহেতু এখন সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছে এবং তোমাদের তো মোটামুটি সব বই সব শেষ, ধরতে গেলে হয়তো একটা চ্যাপ্টার বাকি, বা অন্য অন্য কোনো সাবজেক্ট আছে পুরাই শেষ হয়ে গিয়েছে, তাহলে পরীক্ষাটা হলে এরপরে পুরো বইয়ের উপরই পরীক্ষাটা হবে। তো এটা আমি বলে দিলাম আগের থেকে, যাতে তোমরা হচ্ছে মানে প্রিপারেশনটা নিতে পারো আর কি। আর কারণ হচ্ছে আমরা কিন্তু আগের পড়াগুলো ভুলে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এগুলা তোমার হচ্ছে আগের পড়াগুলা মানে বাসায় রিভাইজ দিতে হবে। আর ফিনান্স তো আরো ভুলে যাই। ফিনান্স কিন্তু এরকম একটা বিষয়, তুমি চর্চা থাকলে তোমার মনে থাকবে, চর্চা না থাকলে তুমি ফর্মুলা ভুলে যাবা। এটাই হচ্ছে চিরন্তন সত্য, মানে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রে প্রযোজ্য। আমি যদি ফর্মুলা গুলো আমি তো প্রতি বছর পড়াই দেখি, যদি না পড়াতাম তাহলে আমি ভুলে যেতাম, ঠিক আছে? তারপরে এখনো কনফিউশন হয় মাঝে মাঝে, আমি ক্লাসে দেখে নিই। তো যাই হোক, তো এটা ছিল তোমাদের গুরুত্বপূর্ণ নোটিশ যে পরীক্ষাটা হবে, আমাদের প্রিপারেশন নিতে হবে। তো আমরা যে দ্বিতীয় অধ্যায়টা পড়ছিলাম, তো সবাই জানো যে এই অধ্যায়টা আমাদের আসলে আইন দিয়ে ভরা, মানে অর্থ সংক্রান্ত যে সমস্ত আইন আছে সব এই অধ্যায়টার মধ্যে আছে। তো আমি তোমাদের কোনো ছোট ছোট করেই দিয়েছি। এরপরে হচ্ছে যেটা আমরা আজকে পড়বো, মানি লন্ডারিং আইন। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মানি লন্ডারিং বিষয়টা এরকম যে তোমার সারা জীবন কাজে লাগবে, মানে হচ্ছে তোমার এই কলেজ থেকে যে শুরু হলো একদম চাকরিতে ইন্টারভিউ পর্যন্ত তোমার এই মানি লন্ডারিং বিষয় নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে। এখানে তোমরা বেসিক পড়ছো, তো যাদের বেসিকটা ক্লিয়ার থাকবে তারা কিন্তু ফিউচারে ভালো করবা। যাদের বেসিক এখন না বুঝে পড়বা তাহলে আর ভবিষ্যতে ভালো করার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, তো আমরা এই শব্দটার সাথে অনেকে পরিচিত, মানি লন্ডারিং। আসলে মানি লন্ডারিং জিনিসটা কি আজকে সেটা আমরা বুঝবো। আর হচ্ছে আমাদের দেশে এটা কত সালের আইনটা প্রযোজ্য সেটা আমরা দেখবো। তো প্রথমেই দেখো, তোমাদের হেডিং আছে তোমাদের বইয়ের হচ্ছে 93 পৃষ্ঠায় 2.28। আমার সাথে বইয়ের পৃষ্ঠা নাও মিলতে পারে, তো এটা মিলবে 2.28, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002। ঠিক আছে, 2002 এর এই আইনটা, সেটা আমরা পড়বো। প্রথমে আমরা সংজ্ঞা দেখবো। দেখো, সংজ্ঞা দিয়ে আবার ব্র্যাকেটে দিয়েছে ধারা 2। ধারা দেওয়ার মানে হচ্ছে যেহেতু এটা একটা আইন,
তো তোমার আইনের 2 ধারায় এই আইনটা নিয়ে সংজ্ঞাটা দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে যে মানি লন্ডারিং অর্থ অ দিয়ে বলেছে অবৈধ পন্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আহরিত অর্থ বা অর্জিত সম্পদ। এখন বলতে পারো মিস অ কি? অ মানে যে আমরা এবিসিডি দিয়ে বলি না, এখানে যেহেতু বাংলাদেশে বাংলা আইন, এই জন্য এবিসিডির জায়গায় মানে আইনের প্রথম এটা অ দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা মেয়েরা, তো দেখতে পাচ্ছ যে এখানে বলেছে যে অবৈধ পন্থায় পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আহরিত অর্থ বা অর্জিত সম্পদ। এরপর আ দিয়ে বলেছে, আ মানে তুমি 2 নাম্বার পয়েন্ট ধরতে পারো বা রোমান 2 ধরতে পারো, বৈধ বা অবৈধ পন্থায়। আচ্ছা দুজন আছে, আমি একটু অ্যাডমিট করে নিই। এরপর বলেছে দেখো, বৈধ বা অবৈধ পন্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আহরিত বা অর্জিত সম্পদের অবৈধ পন্থায় হস্তান্তর, রূপান্তর, গোপনে অবস্থান করণ বা উক্ত কাজে সহায়তা করা। দেখো একটা খুব কঠিন একটা লাইন, এই লাইনটা তোমরা সবাই একটু একবার পড়ো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে এটা পড়ো অথবা তোমার বই বের করে পড়ো। আমি এই লাইনটাই আবার বুঝাই দিব, যেহেতু হচ্ছে আমাদের এটা তোমার হচ্ছে আইন, তো এটা আমি চেঞ্জ করতে পারবো না, তো তোমরা এটাই করতে হবে, কিন্তু এটা আমি বুঝিয়ে দিব, তোমরা একবার এটা করে সবাই পড়ো। হ্যাঁ মেয়েরা, আসলে আমার আজকে নেটওয়ার্কে অনেক সমস্যা, আমি বুঝতে পারছিলাম। তো এখন দেখো তো স্ক্রিনে যেটা দেখাচ্ছে, এখন এই যে সংজ্ঞাটা আমি আগে আমি নিজের মতো করে বুঝাই, তারপর তুমি আইনটা করবা। আচ্ছা, মানি লন্ডারিং জিনিসটা হচ্ছে কি, কেউ যদি অবৈধভাবে কোনো কিছু সম্পদ অর্জন করে। অবৈধ কোনটা দেখো, এখন অবৈধভাবে ধরো তুমি হচ্ছে ঘুষ খেলা, এটা তো অবৈধ। বা তুমি চুরি করলা, এটা একটা অবৈধ সম্পদ, তাহলে এটাও মানি লন্ডারিং, যে তুমি অবৈধভাবে যেটা করলাম। মানে অবৈধ বলতে আমাদের দেশে আইনে শিখত না, এটাকে আমরা অবৈধভাবে বলছি। এখন একটা শব্দ আছে এখানে দেখো, প্রত্যক্ষ বা পরোক্ষ। এখন প্রত্যক্ষ বলতে ধরো তুমি সরাসরি ঘুষ খেলা, সেটা হবে প্রত্যক্ষ। কিন্তু তুমি যদি সরাসরি ঘুষ না খেয়ে ধরো তোমার অফিসের পিয়নের মাধ্যমে তোমরা ঘুষটা নিয়ে সব অফিসাররা ভাগ করে দিলা, তাহলে কিন্তু এটা তোমার ঘুষটা নিল প্রত্যক্ষভাবে পিয়ন, কিন্তু পরোক্ষভাবে কিন্তু তোমরা অফিসের 5-6 জন এটা সবাই ভাগ করে নিচ্ছ। তো এটাই বলেছে যে অবৈধ পন্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আহরিত বা অর্জিত সম্পদ। আমি তো একটা ঘুষের কথা বললাম, যে একটা ঘুষটা দিয়ে তোমাদের কাছে উদাহরণ দিলাম, যে অবৈধ পন্থায় আমরা এভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে সম্পদটা অর্জিত করি। এছাড়া চুরি হতে পারে, ঠিক আছে। এছাড়া তোমার আহ স্মাগলিং হতে পারে, মানে দেশের বাইরে তোমার আমরা যেটা পাঠাই অবৈধভাবে, সেটা হতে পারে। অথবা ধরো আমাদের দেশে ইয়াবা ব্যবসা নিষিদ্ধ বা মদ গাঁজার ব্যবসা নিষিদ্ধ, সেই অবৈধ ব্যবসাটা যদি আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করি, সেটাও কিন্তু মানি লন্ডারিং হবে।
আমাদের দেশে অস্ত্র আইন, মানে অস্ত্র আইনে অস্ত্র কেউ উৎপাদন করতে পারবে না বা অস্ত্র নিয়ে ব্যবসা করতে পারবে না, তাহলে সেটা করলেও আমাদের মানি লন্ডারিং এর মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে ধরো হচ্ছে আহ, এই যে দেখো অনেক সময় দেখা যায় যে মেয়ে ঘটিত কিছু ইস্যু থাকে, যে যে কোনো কোনো দেখা যায় যে আমরা অনেক সময় শুনি যে পার্লার বা সেলুনের মানে তোমার নাম করে অনেক সময় যে অবৈধ কাজগুলো হয়, সেগুলো কিন্তু সব মানি লন্ডারিং এর মধ্যে পড়বে। মানে মোট কথা আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে অবৈধ উপায়ে, সেটা যে কোনো ব্যবসায়ী হোক, অবৈধ পন্থায় বা আমাদের দেশে আইনে অবৈধ যেটা স্বীকৃত ওই ধরনের ব্যবসা তুমি প্রত্যক্ষভাবে করো বা পরোক্ষভাবে জড়িত থাকো, ওই সবকিছুই মানি লন্ডারিং এর মধ্যে পড়বে, ঠিক আছে। এইগুলো আমাদের প্রথম লাইনটা। দ্বিতীয় যে নাম্বার পয়েন্ট, আমি আগেই বলেছি যারা মাত্র জয়েন করেছে, এগুলো দিয়ে বুঝিয়েছে যেহেতু একটা আইন, এই 2002 সালের আইনটার 2 ধারায় এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে। দিয়ে তোমার একটা জিনিসকে ইন্ডিকেট করেছে, যেরকম আমরা করি না যে এ বা রোমান 1, সেরকম বাংলাতে এটা সাইনটা ইউজ করেছে, আর কিছুই না। আর দিয়ে আরেকটা পয়েন্ট আমরা এখন যাব, দেখো বলেছে বৈধ বা অবৈধ পন্থায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আহরিত বা অর্জিত সম্পদের অবৈধ পন্থায় হস্তান্তর, রূপান্তর এবং অবস্থান গোপনকরণ বা উক্ত কাজে সহায়তা করা। এখন আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম তো আমরা এইটুকু বুঝলাম যে বৈধ বা অবৈধ উপায়ে, প্রথম হচ্ছে আমরা এইটুকু বুঝলাম যে বৈধ বা অবৈধ উপায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্জিত বা আহরিত আহ, যে তোমার সম্পদ, এটা হচ্ছে তোমার মানি লন্ডারিং। প্রথম আমরা নাম্বার এটা পৌঁছে এসেছি। এখন আতে এসে আবার আমরা এই নতুন কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি। এখন দেখো অবৈধ উপায়ে হস্তান্তর বলতে আমরা কি বুঝছি। এখন তুমি ধরো ঘুষ খেয়ে 10 লক্ষ টাকা নিয়েছো, 10 লক্ষ টাকা ঘুষ খেয়ে নিয়েছো, এইটা দেশের আইন বা ট্যাক্স ফাঁকি দিয়ে তুমি যদি এই টাকাটাকে বিদেশে পাঠিয়ে দাও, তুমি আইন বা ট্যাক্স ফাঁকি দিয়ে এই টাকাটাকে ধরো ব্রিফ কেসে করে কাউকে দিয়ে সৌদি আরব পাঠিয়ে দিলা, তাহলে এটাকে আমরা বলবো অবৈধ উপায়ে হস্তান্তর। তাহলে এটা কেন করছো তুমি বলো তো? কারণ তুমি চাচ্ছ তোমার এই অবৈধ পন্থায় যে তুমি সম্পদটাকে অর্জিত করেছো, এটার উৎসটাকে সরকার থেকে লুকাতে চাচ্ছ। এই কারণে যারা মানি লন্ডারিং এর সাথে জড়িত থাকে তারা দেখবে যে বিদেশে, আমরা শুনি না প্রায় যে বিদেশে অর্থ পাচার হয়, তো এটাই আসলে অর্থ হস্তান্তর, মানে এটাই যে অবৈধ পন্থায় সরকারের ট্যাক্স, কর বা নিয়ম নীতি তোয়াক্কা না করে অবৈধ পন্থায়, অনেক সময় আমি শুধু ব্রিফ কেসের কথা বললাম, সেটা হতে পারে কোনো ব্যক্তির মাধ্যমে, সেটা হতে পারে কোনো ব্যাংকের মাধ্যমে, অবৈধ পন্থায় যখন আমরা হস্তান্তর করবো তখন সেটাও মানি লন্ডারিং এর অপরাধের মধ্যে পড়বে। তারপর দেখো বলেছে রূপান্তর, তাহলে রূপান্তর জিনিসটা কি? তুমি টাকাটাকে হস্তান্তর করলা না, তুমি রূপান্তর করলা। কিরকম করলা? ধরো তুমি 10 লক্ষ টাকা ঘুষ নিয়ে পেয়েছো, 10 লক্ষ টাকা তুমি নগদ না রেখে, কোথাও না পাঠিয়ে তুমি 10 লক্ষ টাকা এক সেট গহনা কিনে রেখে দিলা। দেখো তুমি টাকাটাকে পুরো রূপান্তর করে ফেলেছো কিসে, তুমি পুরো তোমার সম্পত্তিটাকে ট্রান্সফার করে ফেলেছো। এগুলোই সাধারণত করে সরকারকে ফাঁকি দেওয়ার জন্য, যে তুমি ঘুষের টাকা দিয়ে অনেকে কি করে বলো তো, দেখবা যে নিউজে আসে বাড়ি করে ফেলে, বাড়ি করে বা তোমার তোমার হচ্ছে মার্কেটে দোকান কিনে বা স্ত্রীকে গহনা বানিয়ে দেয়, এগুলো করে হচ্ছে তোমার এই অবৈধ উপায়ে অর্জিত সম্পদটাকে রূপান্তর করছে, ঠিক আছে। তো এই রূপান্তর বিভিন্ন ভাবে হতে পারে, আমি তো বললামই, কেউ গহনা কিনে করতে পারে, কেউ বাড়ি করে করে, কেউ দোকান কিনে করে, ঠিক আছে, এগুলো করে রূপান্তর করে। এরপরে সে অবৈধ টাকাটাকে আবার অবস্থানের গোপনকরণ। এখন অবস্থানটা দুইভাবে গোপন হয়। আমরা একটা নিউজে দেখেছিলাম যে একজন চাকরিজীবী, উনি আসলে আসলে কোন পদে চাকরি করে আমার ঠিক খেয়াল নেই, ওনার বাসায় তোশকের নিচে শুধু টাকা আর টাকা, তোমরা দেখেছো কিনা আমি জানি না, ওটা ফেসবুকেও বেশ ছবিটা ভাইরাল হয়েছে যে তোশকের নিচে প্রচুর পরিমাণ টাকা। তো দেখো এই যেটা কারণ কি, অনেকে বাসার মধ্যে তোমার হচ্ছে লকারে কোটি কোটি টাকা রেখে দেয় বাসার মধ্যে। এই যে কেন জানো, কারণ ব্যাংকে যদি রাখে তাহলে কিন্তু সরকার, আমরা সবাই জানি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলেই কিন্তু একটা কেওয়াইসি ফর্ম পূরণ করতে হয়, তখন কিন্তু আর অবস্থানটা গোপন করা যায় না। তো ব্যাংকে তখনই গোপন করা যায় যখন ব্যাংক কর্মকর্তার একটা হাত থাকে, এছাড়া কিন্তু ব্যাংকে অর্থের উৎস গোপন করা যায় না। তো ওই অবস্থানটা, টাকাটা আমরা ব্যাংকে রাখলে আমাদের অবস্থানটা সম্পর্কে সরকার জেনে যাবে। এই অবস্থানটা গোপন করার জন্য বিভিন্ন উপায়, কেউ নিজের বাসায়
রাখতে পারে, কেউ হচ্ছে তোমার আত্মীয় স্বজনের বাসায় রাখতে পারে। অনেক সময় দেখা যায় যে নিজের নামে না রেখে ওয়াইফের নামে রাখে, বা ওয়াইফের নামে না রেখে দেখা যায় শালার নামে রাখলো, যাতে সরকার কোনোভাবেই তোমার হচ্ছে আহ উৎসটা সম্পর্কে একটা ধারণা না পায়। তো এই সব কিছুই আমাদের মানি লন্ডারিং অপরাধের মধ্যে পড়বে এবং করেছে, বা উক্ত কাজে সহায়তা করা। এখন তুমি কিছুই করলা না, আহ তুমি শুধু জানছো যে তোমার এক আত্মীয় হচ্ছে যে এই মানি লন্ডারিং কাজ করছে, মানে সে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করছে। তো তুমি তাকে সরকারের আইনের আওতায় নিয়ে আসতেছো না, বরঞ্চ তাকে তুমি তোমার বাসাটা ইউজ করতে দিচ্ছ, যে না তুমি আমার বাসায় টাকাটা লুকায় রাখো। যদিও তুমি এই কাজটা করো নাই, কিন্তু তুমি তোমার বাসায় টাকাটা লুকিয়ে রাখতে সাহায্য করলা, তাহলে তুমিও কিন্তু সে অপরাধে সমান দোষী মধ্যে পড়ে গেল। ঠিক আছে? তো এই হলো আইনের সংজ্ঞাটা, যেটা আমি প্রতিটা ওয়ার্ড বুঝিয়ে দিলাম। এখন আমি আরেকবার বলে দিই সবার উদ্দেশ্যে, কারণ মাঝখানে নেটওয়ার্ক ডাউন ছিল। সেটা হচ্ছে যে কি মানি লন্ডারিং বলতে আসলে আমি কি বুঝছি। মানি লন্ডারিং হচ্ছে এরকম একটা অপরাধ, যেই অপরাধ কিভাবে সংগঠিত হতে পারে, কেউ যদি অবৈধ পন্থায় কোনো অর্থ উপার্জন করে এবং সেই উপার্জিত অর্থটা তোমার অবৈধ পন্থায় কোথাও পাঠিয়ে দেয়, বা হস্তান্তর করে, বা রূপান্তর করে, বা অবস্থান গোপন করে, এই রিলেটেড যাবতীয় কাজ যে কি নিজে করলে বা উক্ত কাজে কাউকে সহযোগিতা করলেই তুমি মানি লন্ডারিং এর আইনে অপরাধী হয়ে যাবে। ঠিক আছে? তো আরেকটা বিষয়, সেটা তোমাদেরকে আমি বলে দিই, কেউ যদি তোমার ধরো যে তোমার বৈধ উপায়ে অর্জিত টাকার উপরে ট্যাক্স না দেয়, সেটাও কিন্তু তোমার ব্ল্যাক মানি। ঠিক আছে? সেটাকে আমরা বলি ব্ল্যাক মানি, সেটা কিন্তু মানি লন্ডারিং না। আবারও বলছি, ধরো একজন ব্যবসায়ী 10 কোটি টাকা ইনকাম করেছে, সেখানে সরকারকে একটা ট্যাক্স দিতে হবে। সরকারকে সে যখন ট্যাক্স না দেয়, তখন সেই টাকাটার নাম হয়ে যায় ব্ল্যাক মানি বা কালো মানি। তো সেটা কিন্তু তোমার মানি লন্ডারিং না। মানি লন্ডারিং হচ্ছে অবৈধ উপায়ে যে টাকাটা তোমার মানে তোমার অর্জিত হচ্ছে, সেই টাকাটাকে তুমি যদি কাউকে মানে অবস্থানে গোপন করো, বা টাকাটা রূপান্তর করে ফেলো, বা উক্ত কাজে সহায়তা করো, সেটাকে আমরা বলবো হচ্ছে মানি লন্ডারিং। আচ্ছা, এখন হচ্ছে এই যে যে আমি আইনটা পড়ালাম, দেখো ধারা, আইন, তো এটা কিন্তু আমি আর চেঞ্জ করতে পারবো না। আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমাদের কষ্ট করে এই সংজ্ঞাটাই হুবাহু পড়তে হবে। ঠিক আছে? যে আর পরীক্ষার সময় এই ধারা লেখার দরকার নেই, যে ধারা 2 যখন লিখবা তখন একদম হুবাহু এটা লিখতে হবে। তো তোমরা যখন আসবে মানি লন্ডারিং কি, তখন এটা কয়েকবার পরে নিজের মতো করে লিখবা। কিন্তু যদি লেখো যে ধারা, যদি পরীক্ষায় এরকম আছে যে ধারা 2 অনুযায়ী তুমি মানি লন্ডারিংটা লিখবো, তখন তোমার কিন্তু হুবাহু এটা লিখতে হবে। ঠিক আছে? তো আমরা ধারা এই জন্য পড়বো না, ধারাটা শুধু আমরা জেনে রাখবো, আর আমরা এটা বারবার পড়ে নিজের মতো করে আমরা খাতায় লিখতে পারবো, কিন্তু যে উল্টা পাল্টা লেখা যাবে না। আচ্ছা, এখন দেখো তো এই সংজ্ঞাটার মধ্যে বুঝতে কারো অসুবিধা আছে কিনা। মানি লন্ডারিং সংজ্ঞাটা বুঝতে কারো অসুবিধা থাকলে আমাকে এখনই প্রশ্ন করো। মিস আবার একটু বুঝাই দিলে ভালো হতো। হ্যাঁ, কেউ প্রশ্ন করছো না কেন? সবাই বুঝতে পেরেছো? মিস আবার একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, আবার একটু বুঝাই দিলে ভালো হতো, এটা বললে একজন। আচ্ছা ঠিক আছে, আমি আবার বুঝাই দিব। আমি দেখি যে আজকে ক্লাসে এখন কে কে আছো, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আর তোমরা আমাকে প্রেজেন্ট বলবে, ঠিক আছে? কারণ আমার এখানে একটা আমি এখন একটা খাতা বানিয়েছি, আগেও ছিল, তো কাগজ লিখেছি। দেখি যে, আচ্ছা প্রথমেই আমার স্ক্রিনে যাকে দেখাচ্ছে আমি প্রথম তাকেই ডাকবো। তো হচ্ছে ইফাত আরা মালিহা 208। প্রেজেন্ট দিতে হবে, প্রেজেন্ট না থাকলে তো আমি বুঝবো না যে তুমি ক্লাসে প্রেজেন্ট আছো কিনা। ঠিক আছে? আমরা যদি চুপ করে থাকি, তাহলে তো আমরা যে কোনো কেউ লিংকে ঢুকে আমরা চুপ করে থাকতে পারি, আমি তো ভয়েস শুনতে হবে আমাকে। ইফাদারা মালিহা, তুমি আনমিউট করে হচ্ছে প্রেজেন্ট দাও আমাকে, কলেজে এরকম প্রেজেন্ট দিতে। ইভামনি 212।
ফারহানা 210। প্রেজেন্ট মিস। এই তো শুধুমাত্র হচ্ছে এখন ফারহানা বুঝলো, ও প্রেজেন্ট দিল, তাহলে বাকি দুজনকে যে আমি ডাকলাম এরা তো আমাকে কোনো প্রেজেন্ট দিলই না। আচ্ছা, এরপরে হচ্ছে ফাতেমা নওশিন 227। আচ্ছা, ফাতেমা নওশিন 227 ও আনমিউট করেছে। হ্যাঁ প্রেজেন্ট, ওরা আসলে নেটওয়ার্কে মনে হয় সমস্যা হচ্ছে, তারপর প্রেজেন্ট দিয়েছে আমি শুনতে পেরেছি। আচ্ছা, এখন হচ্ছে তোমার নাফিসা 209। প্রেজেন্ট মিস। প্রেজেন্ট মিস নাফিসা ভালো মতোই প্রেজেন্ট দিতে পেরেছে। আচ্ছা, এখন দেখি নরিন তাবাসসুম জোহা 236। আচ্ছা, রামিসা 207। প্রেজেন্ট ম্যাম। তাহমিনা 216। প্রেজেন্ট মিস। আচ্ছা, আমি মোটামুটি সবাইকে ডেকেছি। এখন হচ্ছে দুজন তো আমাকে প্রেজেন্ট দিল না, তো আর কিছু করার নেই। এখন আমি মানি লন্ডারিংটা আরেকবার বলে দেন আমি ধারায় আগাচ্ছি, কারণ এটা ইম্পর্টেন্ট, আমি বারবারই বলছি, তো বুঝতে হবে। আচ্ছা, এখন আমি আবারও বলি মানি লন্ডারিং কি। মানি লন্ডারিং হচ্ছে বৈধ বা অবৈধ উপায়ে আমরা যদি কোনো সম্পদ অর্জন করি, বৈধ বা অবৈধ উপায়ে কোনো সম্পদ অর্জন করলে সেটা মানি লন্ডারিং এর মধ্যে পড়বে। তাহলে তোমরা বলতে পারো মিস বৈধ আবার কি? বৈধ সম্পদটা দেখো, এই যে এখানে বৈধ আছে, বৈধ সম্পদটাকে যদি আমরা অবৈধ পন্থায় কোথাও পাঠিয়ে দেই, অবৈধ পন্থায় রূপান্তর করি, অবৈধ পন্থায় অবস্থান গোপন করি, তাহলে সেটাও মানি লন্ডারিং এর মধ্যে পড়বে। অবৈধ পন্থায় অর্জিত সম্পদ হচ্ছে চুরি, ডাকাতি, ঘুষ, জুয়া, চুরি, কারোর সাথে মাস্তানি করা, বুঝতেই পারছো, সন্ত্রাসী কার্যক্রমের সাথেও যে সমস্ত অর্থায়ন আছে সেগুলোকে আমরা অবৈধ পন্থায় অর্জিত অর্থ বলবো। এগুলো সবই হচ্ছে মানি লন্ডারিং, এটা করা যাবে না, ঠিক আছে। এরপর যেটা আসতেছে বৈধ উপায়ে যেটা অর্জিত অর্থ, তো অনেক সময় বৈধ উপায়ে অর্জিত অর্থ উপার্জন করে মানুষ কি করে ট্যাক্স ফাঁকি দেয়, বা সেই জিনিসটাকে দেশের বাইরে সরকারকে না জানিয়ে পাঠিয়ে দেয়। তো এই যে যে জিনিসটা যে সরকারকে দেশের বাইরে না জানিয়ে পাঠিয়ে দিল, বা উৎস গোপন করে কোনো সম্পত্তি কিনলো, সেগুলো হচ্ছে তোমার মানি লন্ডারিং এর মধ্যে পড়বে। তো যেই ব্যক্তি এই কাজ করবে সেও এই অপরাধে দণ্ডিত হবে, প্লাস যে এই কাজে সহায়তা করবে সেও এই অপরাধে দণ্ডিত হবে। এই গেল হচ্ছে আমাদের মানি লন্ডারিং এর সংজ্ঞাটা। আমি বাসায় কয়েকবার পড়লে আমি আশা করি সে আরো ভালো করে বুঝতে পারবা। তাছাড়া আমাদের আরো আলোচনা আছে, ওগুলো করলে তোমাদের আরো ক্লিয়ার হবে। দেখো বলেছে যে মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব, ধারা 4। এখন প্রথমে চলে আসে মানি লন্ডারিংটা আসলে নিয়ন্ত্রণ করবে কে? মানি লন্ডারিং নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক, এটা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব, ঠিক আছে। এটা আমরা এমসিকিউর জন্য মনে রাখবো, এটা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। এটা ওই আইনের 4 ধারায় বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক কিভাবে মানি লন্ডারিংটা তোমার নিয়ন্ত্রণ করতে পারে। তো দেখো প্রথমেই বাংলাদেশ ব্যাংক কি কি তৎপরতা নেয় সেটা তোমরা দেখি। বলেছে যে মানি লন্ডারিং অপরাধ সম্পর্কে তদন্ত পরিচালনা। এখন বাংলাদেশ ব্যাংকের কাছে কিন্তু সব নিউজ গুলো আছে যে কোন ব্যাংকের কোন গ্রাহকের অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা আছে। তো তোমার আমার যে মতো যারা গ্রাহক, যাদের অ্যাকাউন্টে খুবই নগণ্য পরিমাণ টাকা আছে, তাদের নিয়ে তো বুঝতেই পারছো কোনো মাথা ব্যথা হবে না। কিন্তু যাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে এবং হুট করে টাকার পরিমাণটা খুব বেড়ে যাচ্ছে, ধরো মাসের 15 তারিখে হুট করে তোমার ধরলে 2-3 কোটি টাকা ঢুকে গেল, আবার ধরো 20 তারিখে আবার 1 কোটি ঢুকলো, তখন না মানে বাংলাদেশ ব্যাংকের একটা সন্দেহ হয় যে কেন এই অ্যাকাউন্টটাতে হঠাৎ করে এরকম কোটি কোটি টাকা কোথা থেকে আসছে। কারণ বৈধ উপায়ে কেউ অর্জন করলে হুটহাট করে টাকাটা এরকম আসবে না। বৈধ উপায়ে অর্জন করলে সেটার একটা ধারাবাহিকতা থাকবে, ঠিক আছে। দেখবা যে আমরা অনেক সময় বলি যে আঙুর ফুলে কলা গাছ, যেটা যে যখন হুট করে কেউ টাকা অর্জন করে দেয়, বা যে আমাদের আশেপাশে আমরা দেখবো যে কিরকম ছোট চাকরি করে বড় বাড়ি করে ফেলেছে, বা ছোট ব্যবসা করছে বড় বড় বাড়ি গাড়ি করে ফেলছে। এই যে যে দেখো হুট করে যে টাকার যে উৎসটা, এটা অবশ্যই বৈধ না। কারণ বৈধ পন্থায় উপার্জন করলে মানুষের টাকার একটা ধারাবাহিকতা থাকবে, এবং তোমার বাবার ইনকামের একটা ধারাবাহিকতা আছে। কোনো মাসে হয়তো 10,000 এদিক সেদিক হয়, কিন্তু এরকম হুট করে
এতটা বেড়ে যায় বা হুট করে কমে যাওয়ার সম্ভাবনাটা কম আসে। তো তখন যখন বাংলাদেশ ব্যাংক দেখে যে এরকম হুট করে কারো অ্যাকাউন্টে খুব টাকার তোমার লেনদেন হচ্ছে, তখনই এটা নিয়ে তদন্ত পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের একটা দায়িত্ব যে এই অ্যাকাউন্টের যে টাকাগুলো ঢুকছে এটার আসলে উৎসটা কি, কোথা থেকে এই টাকাটা আসতেছে। এরপরে দেখো বলেছে যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং আর্থিক কর্মকাণ্ডের সাথে জড়িত অন্যান্য সংস্থার কার্যতৎপরতা তদারক এবং পর্যবেক্ষণ। এখন আসি একটা বিষয়, যখনই কোনো ব্যক্তি মানি লন্ডারিং করবে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকের একটা সাহায্য বা উদাসীনতা তো থাকবেই। যেমন উদাসীনতা কি, ধরো আমি একটা শিক্ষক, আমার অ্যাকাউন্টে সর্বোচ্চ প্রতি মাসে কত টাকাই ঢুকতে পারে, ধরো আমার স্যালারির টাকাটা ঢুকবে বা আত্মীয়স্বজন অনেক সময় বিদেশ থেকে হয়তো বা কেউ টাকা পাঠাতে পারে, বা সেটা একটা লিমিট আছে। এখন আমি একটা শিক্ষক, আমার অ্যাকাউন্টের মধ্যে লেখা আছে আমি শিক্ষক, আমার ইনকামের সোর্স লেখা আছে, হুট করে আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ঢুকলো, এটা কিন্তু ব্যাংকের একটা উদাসীনতা থাকবে। ব্যাংক কিন্তু তখনই, ব্যাংকের এটা উচিত যে জানা যে এই গ্রাহকটার অ্যাকাউন্টে এত টাকা কেন ঢুকলো হুট করে। তো এই যে বিষয়গুলো, এগুলা অনেক সময় ব্যাংকের সাথে বললাম একটু বিয়াজু করেও হয় যে না ব্যাংক উদাসীন থাকে, ব্যাংক মনে করে যে আমার ব্যাংকে টাকা ঢুকাই তো বড় বিষয়, কোথা থেকে ঢুকলো এটা তো বড় বিষয় না, যত অ্যাকাউন্টে টাকা থাকবে তত আমার ভালো। তো এই কারণে তোমার বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র যে গ্রাহককে তদন্ত পরিচালনা করে সেটা না, বিভিন্ন ব্যাংক এবং আর্থিক কর্মকাণ্ডের সাথে জড়িত বিভিন্ন সংস্থা কার্যতৎপরতা তদারক করে এবং তাদেরকে সবসময় একটা ফলো আপের মধ্যে রাখে যে তারা মানি লন্ডারিং এর সাথে কোনোভাবে জড়িত আছে কিনা। এরপর দেখো নাম্বারে বলেছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা আর্থিক কর্মকাণ্ডের সাথে জড়িত অন্যান্য সংস্থার নিকট হতে মানি লন্ডারিং সম্পর্কিত কোনো বিষয়ে প্রতিবেদন আহ্বান করা। এটা কিরকম আমি বলি, বছরের একটা নির্দিষ্ট সময়ে কেন্দ্রীয় ব্যাংক কি করে, ব্যাংকগুলোর কাছ থেকে একটা স্টেটমেন্ট চায়। এই স্টেটমেন্টটাই এখানে প্রতিবেদন হিসাবে ব্যবহার করা হয়েছে শব্দটা, যে এরকম একটা স্টেটমেন্ট চায় যে আপনার ব্যাংকে সবচেয়ে বেশি অ্যামাউন্টে টাকা জমা রেখেছে এরকম গ্রাহকদের একটা তালিকা আমাকে দেন, বা কারো অ্যাকাউন্টে এরকম হুট করে তোমার ধারাবাহিক না এরকম কোন লেনদেন সংঘটিত হচ্ছে কিনা, এই বিষয়ে প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো থেকে চেয়ে নেয়। শুধু ব্যাংকে যে মানুষ টাকা জমা রাখে তা না, ব্যাংক ছাড়াও কিন্তু বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে, এনজিও আছে, তারপরে হচ্ছে তোমার ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ আছে, এই ধরনের। মিস ঋতুর জয়েন হতে চাচ্ছে, দেখুন না একবার জয়েন হলো। ওর মনে হয় নেট প্রবলেম ছিল তো এখন আবার জয়েন হতে চাচ্ছে, আচ্ছা আচ্ছা, অ্যাড হতে পারছে না আর কি। আচ্ছা ঠিক আছে, দেখছি, হ্যাঁ নিয়েছি ওকে। তো যেটা বলছি যে আহ শুধুমাত্র এখানে দেখবা যে পয়েন্টের মূল কথা একই, প্রতিবেদনটা নেওয়া, তদারকি করা এবং হচ্ছে কেউ এটার সাথে রিলেটেড কিনা সেটাকে খুঁজে বের করা। তো এই আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠান থেকেও কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বিষয়ে তথ্য আহ্বান করে যে আপনাদের এখানে মানি লন্ডারিং হতে পারে বা কোনো অ্যাকাউন্টে মানি লন্ডারিং হচ্ছে এরকম কোনো জিনিস যদি আপনারা সন্দেহ করেন সেটা আমাদেরকে জানান। আচ্ছা, এরপরে দেখো নাম্বারে বলছে দফা গ এর অধীনে প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনা এবং সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা। দফা গ মানে কি, যেটা নাম্বারে যদি কোনো রিপোর্ট এরকম আসে যে কোনো ব্যক্তি তোমার হচ্ছে মানি লন্ডারিং এর সাথে জড়িত বা কোনো প্রতিষ্ঠান মানি লন্ডারিং এর সাথে জড়িত, একটা মিনিট আমি একটু পানি খেয়ে নিই। ম্যাম হ্যাঁ হ্যাঁ, জিতু বলছো? ম্যাম 201 জি মিস একা একাই নেট আর কি কেটে গেছিল। তো ম্যাম আমি অনেকক্ষণ ধরে ওয়েটিং রুমেও ছিলাম। ম্যাম প্রেজেন্ট কি নেওয়া হয়ে গেছে? হ্যাঁ একবার তো নিয়েছি, তুমি না ম্যাম একবার 201 ঢুকেছিলা। জি ম্যাম নেট একা একাই আর কি চলে যেতেছে, বারবার ছেড়ে দিতেছে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়েছি তোমারটা, আমি দেখেছি তুমি একবার ঢুকেছো। আচ্ছা তো দেখো আমার শীত আসা শুরু হয়নি, আমার কাশি শুরু হয়েছে। আচ্ছা যেটা বললাম যে
গ নাম্বারে যদি দেখে, মানে গ নাম্বার কি, যে দফা গ, গতে যদি বাংলাদেশ ব্যাংক দেখতে পায় যে কোনো প্রতিষ্ঠানে মানি লন্ডারিং এ সাথে জড়িত থাকতে পারে, তাহলে সেই অনুযায়ী তোমার ব্যবস্থা নেয়। দেখো বলেছে যে দফা গ এর অধীনে প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনা এবং সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ। মানে প্রতিবেদনটা পাওয়ার পরে কেন্দ্রীয় ব্যাংক তখন সেই প্রতিবেদন ধরে কাজ করে, যে সরাসরি সরাসরি তখন তারা ফিল্ডে চলে যায়, সেই প্রতিষ্ঠানে চলে যায়, সেই ব্যক্তির কাছে যায়, ঠিক আছে, যে দেখা যায় যে তোমার অনেক সময় মামলা করে দেয়, যদি দেখে যে সত্যি মানি লন্ডারিং এর সাথে জড়িত, তখন মানি লন্ডারিং আইনে মামলা করে দেয়, প্লাস দুদকেও সেই মামলাটা চলে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ও নাম্বারে আছে যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং আর্থিক কর্মকাণ্ডের সাথে জড়িত অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান। এই জিনিসটা কি, যেমন ধরো তুমি আমি আমরা তো ফিনান্সে পড়ছি বা ফিনান্স ও ব্যাংকিং পড়ছি, তো বা আমরা কমার্সে পড়ছি, আমরা কিন্তু মানি লন্ডারিং সম্পর্কে জানবোই, এখন জানছি, আমরা বিবিএ তে জানবো, এমবিএ তে জানবো। তো আমরা কিন্তু শুধুমাত্র যে কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাই যে ব্যাংকে জব করছে এরকম না, সব ব্যাংক সব ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাই করে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে, হ্যাঁ বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। মিস ব্যাংকে কত টাকার মতো থাকলে সরকারকে ট্যাক্স দিতে হয়? কত টাকা পর্যন্ত থাকলে? জি মিস। আচ্ছা, এটা হচ্ছে তোমার ডিপেন্ড করে যে তুমি ট্যাক্সটা তোমার হচ্ছে যে তোমার অ্যাকাউন্টের ধরনটা কি, ঠিক আছে। এখন তুমি যদি সেভিংস অ্যাকাউন্ট করো তাহলে হচ্ছে কি এটা তোমাকে ব্যাংক সরাসরি টাকাটা কেটে নেয়, মানে ব্যাংকের একটা ইন্টারেস্ট আছে ওটা, প্লাস সার্ভিস চার্জ সেটা কেটে নেয়। আর তোমার ওইভাবে সরাসরি 1 লক্ষ টাকার উপরে যদি কারোর কাছে থাকে আর কি, কারো অ্যাকাউন্টে, সেখান থেকেই সরকার হচ্ছে তোমার টাকা কাটে, ঠিক আছে। 1 লক্ষ 1 টাকা হলেই তোমার টাকা কাটা শুরু হবে, বুঝতে পেরেছো। 1 লক্ষ মানে টাকার উপরে থাকলে তোমার থেকে টাকা কাটবে, তো সেটার পার্সেন্টেজটা এদিক সেদিক হয়, প্রতি বছরই চেঞ্জ হয়। আর সেটা এক ধরনের ট্যাক্স, এছাড়া তোমাকে তো ইনকাম ট্যাক্স দিতেই হয়। মোট কথা হচ্ছে তোমাকে আহ, বারবারই তোমাকে মানে টাকা কাটা হবে। মাঝখানে তো এরকম হয়েছিল যে মানুষ ব্যাংকে টাকা রাখতেই ভয় পাচ্ছিল, কারণ সরকার অনেক হারে ট্যাক্স কাটছিল। তো এটা যেটা বললাম, এটার উত্তরটা হচ্ছে যে 1 লক্ষ টাকার উপরে থাকলেই তোমাকে আসলে সরকার ট্যাক্স কেটে নেয়, এর নিচে থাকলে কাটে না, ঠিক আছে। একটা সার্ভিস চার্জ এবং ট্যাক্স কেটে নেয়। আর ব্যাংক সব ব্যাংক কেটে নেয়, ব্যাংক তোমার 1 লক্ষ টাকা নিচে থাকলে ব্যাংকে আবার নিজে একটা কেটে নেয়, ঠিক আছে, ওটা হচ্ছে ব্যাংকের সার্ভিস চার্জ। আচ্ছা, তো আমি এটা শেষ করব, কারণ হচ্ছে যে 6 মিনিট আছে, মানে এইটুকু বুঝিয়ে শেষ করতে চাচ্ছি। বা বা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক কর্মকাণ্ডের সাথে অন্যান্য সংস্থার মানে কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান। কি প্রশিক্ষণ প্রদান? এই যে মানি লন্ডারিং সম্পর্কে জানানো, ঠিক আছে, একটা সেমিনার করে জানায় ব্যাংকের এমপ্লয়ীদের যে মানি লন্ডারিং যাতে না হয়, আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, আপনারা হচ্ছে এটার আইনটা এত কঠোর বা এইভাবে আপনাদেরকে ফলো রাখতে হবে, এই সম্পর্কে কর্মকর্তা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদেরকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার বাংলাদেশ ব্যাংকে, ঠিক আছে। এবং প্রতি বছর যেহেতু তোমার আইন এগুলো চেঞ্জ হয়, তাহলে নতুন কোনো আইন আসলে সেগুলো তোমার বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়। এখন বলেছে যে এই আইনের উদ্দেশ্য অন্যান্য কাজ সম্পাদন করা, যেমন যেটা বলে দিলাম যে সরকার যদি কোনো নতুন কোনো ধারা অ্যাড করে বা নতুন কোনো বিষয় মানি লন্ডারিং প্রতিরোধ করার জন্য অ্যাড করে, তখন সেই বিষয়গুলোকে আর্থিক প্রতিষ্ঠান এবং যাবতীয় তোমার যে ব্যক্তিরা জড়িত আছে এই কর্মকর্তা কর্মচারী তাদেরকে জানানোর দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। আচ্ছা, এখন তো আমরা এই নাম্বার মোট হচ্ছে 6টা পয়েন্ট করলাম। এখন এটাকে আমরা কিভাবে সহজ করতে পারি? সহজ হচ্ছে শুধু মনে রাখবা মানি লন্ডারিং জিনিসটা কি, তারপরে মনে রাখবা যে মানি লন্ডারিং প্রতিরোধের দায়িত্ব কার। মানি লন্ডারিং প্রতিরোধের দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। এখন আসলে মূল কথা কিন্তু একটাই, মূল কথা হচ্ছে তদন্ত পরিচালনা করা, এবং সেই তদন্ত অনুযায়ী কেউ যদি অপরাধী হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং এই অপরাধটা যাতে না হয় এই জন্য কর্মকর্তা কর্মচারীদেরকে প্রশিক্ষণ প্রদান। দেখো কত সোজা করে আমি তোমাদেরকে মনে রাখার বুদ্ধি শিখিয়ে দিলাম। তোমাদের এই 6টা মধ্যে একটা 3-4টা করে মনে এইভাবে রাখতে হবে যে আসলে বাংলাদেশ ব্যাংকের কাজই হচ্ছে তদন্ত করা
তদন্ত করে কেউ যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানি লন্ডারিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা এবং এই অপরাধটা যাতে না হয় সে যাবতীয় তদারকি করার দায়িত্বই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের। আসলে যারা এইটা বুঝে ফেলবা মানে আজকের কাজ তারা কিন্তু এই কথাগুলো মোটামুটি বানিয়ে লিখতে পারবা, কিন্তু বানানোর জন্য আমাদেরকে এই লাইনগুলো বাসায় কয়েকবার পড়তে হবে, তাহলে পরীক্ষা আস্তে আস্তে আমরা সব ভুলে যাব। ঠিক আছে, বানানোর জন্যও কিন্তু পড়তে হয়। আচ্ছা, এখন দেখি আমাদের যে পরের যে বিষয়টা আমি ক্লিয়ার করে নিই এটা। আচ্ছা, পরের যে বিষয়টা আমরা এখন পড়লাম হচ্ছে মানি লন্ডারিং আইন আর বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। এখন আমরা দেখছি যে মানি লন্ডারিং প্রতিরোধে শনাক্তকরণে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং আর্থিক কর্মকাণ্ড সহিত জড়িত অন্যান্য সংস্থার দায়িত্ব। আমরা তো পড়েছিলাম বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব, তো অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে যেমন ব্যাংকের দায়িত্ব কি বা আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব কি বা যারা তোমার ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব কি সেগুলো ওই আইনের 19 ধারায় বলা আছে। বাংলাদেশ ব্যাংক তো বস হচ্ছে সবাইকে দেখবে, কিন্তু বসের অধীনে যারা আছে তাদেরও তো কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো সম্পর্কে বলা আছে তোমার 19 ধারায়। ঠিক আছে, তো এগুলো মোটামুটি তোমার সেই যে তুমি বসের দায়িত্ব করে ফেললে এগুলো নিজেরাই লিখতে পারবা। তো দেখি আমরা একটু প্রথমটা বলেছে যে মানি লন্ডারিং প্রতিরোধ ও শনাক্তকরণে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং আর্থিক কর্মকাণ্ডের সাথে জড়িত অন্যান্য সংস্থাগুলো দেখে আমরা ক্লাসটা শেষ করবো, নাহলে হুট করে কেটে যায়, পরে ঝামেলা হয়। আচ্ছা, এই যে অন্যান্য সংস্থা দেখো কতগুলো ধারা উপধারা এগুলো আছে না, এগুলো আমাদের আর পড়ার দরকার নাই। কথা ক্লিয়ার বুঝতে পারছো? আমরা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব করব, অন্যান্য সংস্থার দায়িত্ব আমাদের পরীক্ষায় আসে না। ঠিক আছে, তাহলে আমরা পড়বো হচ্ছে যে কি মানি লন্ডারিং কি, বাংলাদেশ ব্যাংকের দায়িত্বটা কি, আর বাদ বাকি এইটুকু জিনিস 94 পৃষ্ঠা আমার বইতে এইটুকু আমাদের পড়ার দরকার নাই, কারণ এটা হচ্ছে আমরা পড়ে মনে রাখতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট কঠিন, তো এইটুকু আমরা মনে রাখবো না, মানে মনে রাখবো না বলতে এইটুকু আমরা পড়ার দরকার নেই, আপাতত ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের পরে যে টপিকটা আছে সেটা আমাদের পড়া লাগবে। ঠিক আছে, পরে হচ্ছে আমাদের আছে হচ্ছে তোমার এই যে মানি লন্ডারিং সংগঠন প্রক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা আমরা পড়বো ইনশাল্লাহ আগামী ক্লাসে, এটা আমরা আগামী ক্লাসে পড়বো। তাহলে আজকের ক্লাসে আমরা কি পড়লাম? আজকের ক্লাসে আমরা পড়লাম মানি লন্ডারিং কি, মানি লন্ডারিং এর প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। ঠিক আছে, তাহলে মেয়েরা তোমরা এই দুইটাই বাসায় ভালো করে পড়বে, আর সমস্যা থেকে আমাকে আর বলো না, আর সমস্যা হলে হচ্ছে আমাকে আবার জিজ্ঞেস করবে যে মিস এটা বাসায় পড়েছিলাম, এটা হচ্ছে আমি বুঝতে পারছি না, যেমন গত ক্লাসেও কিন্তু পড়তে দিয়েছিলাম, তো সেটা নিয়েও তো সমস্যা থাকার কথা ছিল। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার একটা কাজ করি, আমরা এই চ্যাপ্টারটা আমরা শেষ করে একদিন আমরা সবার সমস্যা শুনবো আর প্রবলেম সলভিং এর একটা ক্লাস দিব, সেদিন আশা করি সবাইকে আমি পড়াও ধরবো আর তোমরাও আমাকে প্রশ্ন করতে পারবা। তাহলে আজকে আমরা এইটুকুই পড়লাম, মানি লন্ডারিং কি, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব কি, এটুকু আমাদের হোমওয়ার্ক, এটুকুই আমরা পড়বো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা 2.28 পড়বো মানি লন্ডারিং সংগঠনের প্রক্রিয়াটা, তখন এটা পড়লে আমাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই মেয়েরা রিকোয়েস্ট থাকবে বাসায় একটু পড়াশোনা করবা। ঠিক আছে, নালে কিন্তু পরীক্ষার সময় ঝামেলায় পড়তে হয়। আচ্ছা, তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।